শুরু করছি যে ওখানে উপস্থিতি নিয়ে আমি আগে আলোচনাটা করে নিই যে উপস্থিত কে কে ছিলেন। সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন দুই মন্ত্রীর মধ্যে ইন্দ্রনীল সেন আপনারা জানেন, আর শ্রীকান্ত মাহাতো উপস্থিত ছিলেন একজন এমপি সামিরুল ইসলাম সাহেব ওখানে উপস্থিত ছিলেন। এই ছাড়াও দুই আধিকারিকের মধ্যে মুখ্য সচিব ছিলেন, আর ট্রাইবেল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আপনারা জানেন বনসাল সাহেব, উনি ছিলেন। এছাড়াও আমরা যারা উপস্থিত ছিলাম তাদের মধ্যে আদিবাসী কুর্মী সমাজের প্রতিনিধি ছিলেন। বক্তব্য পর্বে চলে যাই, যে বক্তব্য পর্বে মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যার আহ্বানে ছিল কিনা আমি জানি না, তো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল, যদিও আমি লিস্টেড ছিলাম নাই, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে বলাই হচ্ছিল যে আমি নাকি একটু কি বলবো উগ্র কথাবার্তা বলি, সেই জন্য আমার নামটা ছিল নাই। যদিও পরবর্তীকালে দেখা গেল যে না আমার নামটা আসিছে। তো আমি শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি গেছিলাম কারণ আমার এটা যাওয়ার ইচ্ছাও ছিল, শরীর খারাপটা যদিও খুব জোরালো তাও গেছিলাম। তো যাই হোক, বক্তব্য দিয়ে শুরু করছি। মমতা ব্যানার্জি প্রথমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তার বক্তব্যের প্রথমেই তিনি জানাইছেন যে আজ আমি আপনাদের বক্তব্য শুনব, আমি বলবো না, আপনাদের বক্তব্য আমি শুনব, তো আপনারা আপনাদের বক্তব্য বলুন। তো আমি এই বক্তব্য প্রসঙ্গে যাওয়ার আগেই যে আমাদের এই দাবি সমূহ নিয়েই কিন্তু আমাদের প্রথম পর্বেই আলোচনা হয়েছে। যদিও কোনো পক্ষ থেকে দাবি আসছে যে আমাদের আলোচনাটা সেভাবে হয় নাই। তো আমি দাবি সমূহ প্রসঙ্গ বলতে কি আমাদের মূল যে 3টা দাবি আছে, সেই মূল 3টা দাবি নিয়েই আমি প্রথমে তাই বলছি। যে প্রথম আমাদের দাবি ছিল যে আমাদের কুর্মী জাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির বিষয়ে কেন্দ্র CRI রিপোর্টের উপরে যে ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন চেয়েছে, সেই ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশনে সরকার এখনো পর্যন্ত 17 সালের পর থেকে কি ভূমিকা গ্রহণ করেছে, এই প্রসঙ্গটা উঠে আসে। আমি প্রশ্নকর্তাদের নাম না বলেই বলছি, কারণ আমার তো সবাই সংগঠনের লোক নয়, আমাকে অন্য ভাষায় আক্রমণ আমি হইতে পারি, তার জন্য আমি হয়তো নামগুলা নিচ্ছি না। তো সেইখানে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের বিষয়ে উনি মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন, কি বলেছেন, এইটা আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করণীয় ছিল তা আমরা করে পাঠিয়ে দিয়েছি, সেটা রাজনৈতিক কারণে গ্রহণ করছে না। তাই আমি উনি বলেছেন, অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের যদি এই রিপোর্টের উপরে আস্থা বা ভরসা না থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে সংস্থা আছে সেই সংস্থা দিয়ে সার্ভে করিয়ে জেনে নিতে পারে। তো আমরা আমাদের পক্ষ থেকে এই ডিমান্ডটার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল এবং উনি বিকল্প রাস্তায় যে হাঁটছেন বা হাঁটবেন সেটা উনি বলেছেন। অর্থাৎ এই বিষয়টা যদিও টুকটাক আবার সবাই বলছেন, কিন্তু উত্তর উনি যথাযথ দিয়েছেন, সঠিক দিয়েছেন। তারপরে ওইটার উপরে আর বক্তব্য রাখাটা কি উচিত? একটা প্রশ্ন একটা মুখ্যমন্ত্রীর টেবিলে বারবার রিপিট করে আমাদের আলোচনাটাকে নিয়ে যাওয়াটা কি উচিত হবে? তাই আর এই প্রসঙ্গে অন্য কেউ সেরকমভাবে জোরদারের সাথে আর আবেদন করেননি।
এটা ঠিক কি ভুল আপনারা ঠিক করবেন, যারা শুনছেন যারা দেখছেন তারা ঠিক করবেন যে আলোচনাটা ওই যথাযথ উত্তর পাওয়ার পরে এখন উনি যা বলেছেন বা যা করব বলেছেন বা করছেন সেটা সঠিক কি ব্যাঠিক, সময়ে উনি করবেন কি করবেন নাই, সঠিক সময়ে উনি পাঠাবেন কি পাঠাবেন নাই, সেটার বিষয়ে উনার ব্যাপার, উনার ডিপার্টমেন্টের ব্যাপার। আমাদের এই বক্তব্য আর কিছু বলার নাই। দ্বিতীয় বিষয় ছিল আমাদের, আপনি কুড়মিয়ালি ভাষা আমাদের অষ্টম তফসিলভুক্তের দাবি ছিল, তো আপনি প্রাথমিক পর্বে রাজ্যে দ্বিতীয় রাজভাষার মর্যাদা কুড়মিয়ালি ভাষাকে দিয়েছেন, সেই জন্য এটার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমাদের দাবি যেহেতু অষ্টম তফসিলে নিয়ে আসা, তাই অষ্টম তফসিলে আনার জন্য আপনার সরকারের কি ভূমিকা আছে সেই বিষয় নিয়ে আপনি বলুন। তো ওনার উত্তর ছিল যে দেখুন, আপনারা এই ভাষার ব্যাপারে বলছেন যে হাজার হাজার বছরের পুরানো বাংলা ভাষা, অথচ তার জন্য আমরা অনেক কিছু বলেছি, কেন্দ্রীয় সরকার আমাদের প্রতিহিংসা পরায়ণ হয়ে সেগুলোর মর্যাদা দিচ্ছে না, আর এটাকে অষ্টম তফসিলভুক্ত করবেন, এই ছিল বিষয়। তৃতীয় কি সারি সারনা, আমাদের যে ধর্মের বিষয়টা ছিল সারনা, যে সারনা ধর্মের পৃথক কোড দিতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। তো উনি বললেন দেখুন, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সারি এবং সারনা যে পৃথক কোড বা ধর্মের স্বীকৃতি, সেই জন্য আপনারা জানেন যে বিধানসভায় আমরা বিল পাস করেছি এবং আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় এমপি সাহেব সামিরুল ইসলাম সাহেব বললেন যে কেন্দ্র সরকার যাতে এইটা বিল আসে তার জন্য আমি রাজ্যসভায় উত্থাপন করেছি, উনি সেটা বললেন। তো এই সারি সারনা নিয়ে আমাদের আর অন্য কোনো বক্তব্য থাকা কি উচিত ছিল? বলুন আপনাদের মতামত, আপনারা অবশ্যই আপনাকে প্রশ্ন করবেন, কারণ এটা রাজ্য সরকারের পক্ষ থেকে এটা করেছেন। ভাষা রাজভাষার বক্তব্য বললাম, কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ এবং কি কি করছে বা করেছেন, কেন্দ্রীয় সরকারের উপরে দায় দিয়ে দিয়েছেন। তাহলে এই বিষয়টা আমাদের যথাযথ আলোচনা হয়েছে বলে আমি মনে করি। এবার করা না করা, পাঠানো না পাঠানো, সেটা রাজ্য সরকার তার এখতিয়ারের বিষয়, সেটা কি করবে সেটা তার ব্যাপার। কিন্তু আমরা আদিবাসী কুর্মী সমাজ আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা মানুষকে কথা দিয়েছি তার জন্য আমরা লড়াই ময়দানে আছি। যতদিন না আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমি সঞ্জয় কুমার মাহাতো, এই যে সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি বলছি, আমি আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো, লড়াইয়ের শেষ দিন পর্যন্ত, দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই আছি, লড়াইয়ে থাকবো। কারণ লড়াই এই একমাত্র পথ যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এরপরে আমি আমাদের আলোচনা যে পর্বগুলোতে হয়েছে, আমি সেই পর্বগুলোতে যাচ্ছি। যেমন কাস্টম এবং কাস্টমারি রুল, এই প্রসঙ্গটা যখন আসে তখন আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের বোনেদের জমির ভাগ নাই, আমাদের বোনেদেরকে ওয়ারিশ সার্টিফিকেটে বাধ্য করা হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট নিতে। এই বিভিন্ন প্রসঙ্গ যার যতটুকু এই সম্পর্কে ধারণা তিনি বলেছেন। এই প্রসঙ্গে আর একটা বিশেষ, যে এই কাস্টমারি রুলটাকে যদি কার্যকরী করতে হয় তাহলে আমাদের যে ছোটনাগপুর এলাকায় যে সিএনটিটা লাগু ছিল, যেটা কুর্মীদের জমি রক্ষার তাগিদে যে সিএনটিটা লাগু ছিল, এই সিএনটিটা কিন্তু কোনো আইন, নোটিফিকেশন, অ্যামেন্ডমেন্ট কিছু হয়নি। অথচ সিএনটি কেন উঠে গেছে, কেন কার্যকরী করা হয়নি আমাদের
যে কারণে কুর্মীর জমি জমা বিক্রি হয়ে পুড়িয়ে যাচ্ছে। এর হাত থেকে দিদি কুর্মীকে আপনি বাঁচান, নচেত কুর্মী অচিরেই ধ্বংস হয়ে যাবে। তো উনি উনার আধিকারিকদেরকে বললেন যে সিএনটি অ্যাক্টটা কেন কার্যকারী নাই, আপনারা আইনটা পড়ুন, কমিটি গঠন করুন, আপনারা জানুন এটা কিভাবে লাগু করা যায় সে বিষয়টা দেখুন। এইটা আমাদের সিএম ম্যাডাম কথা দিয়েছেন। অর্থাৎ কাস্টম এবং কাস্টমারি রুল সিএনটি অ্যাক্টের মাধ্যমেই কিন্তু আমাদের বেঁচে ছিল, বেঁচে থাকবে, যদি সেটা প্রতিশ্রুতি আমাদের পালন করেন মমতা ব্যানার্জি। শিক্ষাক্ষেত্রে কুড়িমালির প্রয়োগ, শিক্ষাক্ষেত্রে কুড়িমালির প্রয়োগ যাতে করা হয় সে বিষয়ে কেউ কেউ আবেদন জানালেন। তো ধন্যবাদ জ্ঞাপনও করেছেন যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে পঠন পাঠন কুড়িমালি ভাষাতে শুরু হচ্ছে। 2-3টা ব্যাচ বের হয়ে গেছে, উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক আছে। তাই যাতে করে প্রাইমারি থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে এইচএস পর্যন্ত যাতে এই কুড়িমালি ভাষায় পঠন পাঠন করা যায়, এই আবেদনটা জানানো হলে তিনি বলেছেন যে দেখুন, এই কুড়িমালি ভাষা নিয়ে পঠন পাঠন করে মূল স্রোতের যে পড়াশোনাটা আছে সেই পড়াশোনা থেকে বঞ্চিত করে পাছে আপনারা ছেলে মেয়েদেরকে পিছিয়ে দেবেন না। তো তাই যাতে কুড়িমালিটা থাকে এবং মূল স্রোতের পঠন পাঠনগুলোও যাতে হয় সেটা তিনি সুপারিশ করলেন। এবং উপযুক্ত পরিকাঠামো, একজন আবার বলেছেন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 100টি প্রাইমারি স্কুল আপনি খুলবেন, এখনো সেগুলো খুললেন নাই কেন? তো তিনি বললেন যে আমি এই মুহূর্তে সেইটা সম্ভব নয়। তো আপনাদের বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তারা যাতে করে বিভিন্ন স্কুল খুলে বিভিন্ন সিলেবাস ভিত্তিক বই তৈরি হয়, আপনাদের উদ্যোগটা আবার বেশি নিতে হবে যাতে করা যায়। আপনারা সেদিকটা দেখুন এবং চেষ্টা করুন। এবং আমি কালচারাল বোর্ডকে 5 কোটি টাকা দিচ্ছি, তার মাধ্যমে কিছু কিছু আপনারা যদি করতে পারেন ওই বিষয়টা দেখুন। এটা হচ্ছে আমাদের কুড়িমালি ভাষায় পঠন পাঠনের বিষয় সম্পর্কে বক্তব্য প্রশ্ন করেছি। এবং যখন বলা হয়েছিল যে আদিবাসী, যে এরপরে আমাদের একটা মিটিং হবে, তখন আমি প্রতিবাদ করেছিলাম, দিদি তাহলে কুর্মী কি আদিবাসী নয়? কুর্মীরা গের সরকারি আদিবাসী, সরকার স্বীকৃত আদিবাসী নয়। আমরা স্বীকৃতির জন্য লড়াই করছি, এই রকম জিনিসটা কিন্তু আমি মানে নেব না। আমাদের বাইরে আমাদের বিরুদ্ধে আদিবাসী ক্ষত্রিয় কুর্মী বলে আমাদেরকে গালিগালাজ করে আমাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে কিছু মানুষ, সেটাও কিন্তু আমি বলেছি। তাদের অধিকার কোথায়, কি অধিকার আছে যে কুর্মী বিরুদ্ধে এরকম আদিবাসী কুর্মী বলবে, ক্ষত্রিয় কুর্মী বলবে, এইবার কিন্তু আমরা প্রতিবাদ করব। দিদি বললেন কিছু কুচক্রী মানুষ এটা করছে, এটা যাতে না হয় তার জন্য আমি দেখছি যোদ্ধারের সাথে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো রকম পতন না ঘটাই কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ড ছিলাম। আমি আমার বক্তব্য আমি তুলে ধরেছি। আমার বক্তব্য রাখলেই অন্য দিক থেকে কেউ দমানোর চেষ্টা করলেও, কেউ বসানোর চেষ্টা করলেও, কেউ উল্টা প্রসঙ্গ নিয়ে আসার চেষ্টা করলেও আমি কিন্তু আমার জায়গায় স্ট্যান্ড বাই ছিলাম। তো যাই হোক, প্রসঙ্গ আমি বললাম, আপনারা যদি প্রশ্ন করার থাকে করবেন, কিন্তু আমরা আমাদের জায়গায় অটল। আদিবাসী কুর্মী সমাজ হুলহুলির টাইলে কিন্তু 20 লক্ষর সমাবেশ করবে এবং দৃঢ়তার সাথে বলছি, যতদিন না ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন চলছে ততদিন লড়াই মোদির সাথে, দিদির সাথে মোদির সাথে আমাদের যেমন ভাবে চলবে। আমাদের দিদির সাথে লড়াই চলছে, যতদিন না পৌঁছেছে ততদিন কিন্তু আমরা ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন সঠিকভাবে
কুর্মী যতদিন না তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারছে, রাজ্য সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গ আমরা জানেন যে আগামী 8, 9, 10 তারিখে হুলহুলি আছে। হুলহুলির টাড়িয়ে 20 লক্ষর সমাবেশ আছে। সমাজের সমস্ত বুদ্ধিজীবী মানুষকে ডাকা হচ্ছে, যারা দুদিন ধরে থাকবেন, সেখানে তাদের মতামত ব্যক্ত করবেন। আমরা বলেছি যে দুর্কুর মহাসভার গৃহীত সিদ্ধান্ত অনুসারে আমরা বিগত বছরগুলোতে লড়াই আন্দোলনকে সংগঠিত করে আসিছি। মত এবং পথ আমাদের এখন পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়েছে। মত এবং পথ, সেই মত এবং পথকে, সেই দিশা এবং দশা দেখানোর জন্যই কিন্তু 5,000 লোককে, বুদ্ধিজীবী মানুষকে পরামর্শের জন্য ডাকা হয়েছে। তারা যে মত এবং যে পথ আমাদেরকে বাতলাই দিবে, আমরা জীবন দিয়েও লড়াইয়ে থাকব, আছি। আমরা লড়াই থেকে আমরা কিছু হচ্ছি নাই যতদিন না কুর্মীকে আমরা একটা সাংবিধানিক হক। একটা কথা বলতে আমার একটু ভুল হচ্ছিল। মমতা ব্যানার্জি বলেছেন যে সাংবিধানিক হক প্রতিষ্ঠার লড়াইয়ে আমি পাশে আছি। আমাদের তো সাংবিধানিক হক, আমরা কোনো মাগছি নেই, আমরা কোনো ভিক্ষা চাইছি নেই, অধিকার প্রতিষ্ঠা করতে চাইছি। অধিকার কখনো কেউ চাইলে দেয় নেই, ছিনিয়ে নিতে হয়। এই ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, লড়াইয়ে নামতে হবে। কেউ আমি দেখছি সমন্বয়ের বার্তা, আলোচনার বার্তা বহন করছে। যদি সমন্বয়, যদি আলোচনার বার্তা একখানে মিটিংয়ে ডাকার পর সমন্বয় হয়, আলোচনা হয়, কার সাথে আলোচনা, কার সাথে সমন্বয়, কিসের জন্য এতগুলো তাইলে অর্গানাইজেশন, কেন, সেগুলো তো কেউ বলছেন নাই। ব্যক্তিগত চা পাওয়ার বক্তব্য জানাতে কি আমরা সিএম এর সাথে আলোচনায় বসেছি? সিএম এর সাথে আমরা যে আলোচনাগুলো করলাম, আমরা ব্যক্তিগতর জন্য তো কেউ বলিনি, সমাজের উন্নয়নের জন্য, সমাজকে প্রতিষ্ঠার জন্য আলোচনা করছি। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আলোচনা তো অনেকবার ডাকা হয়েছে, সমন্বয়ের ডাক দেওয়া হয়েছে, কেন সেখানে সমন্বয় হয় নাই? আজকে সমন্বয়ের কথা মনে পড়ছে? আজকে আলোচনার কথা মনে পড়ছে? যদি আলোচনা করেই সেখানে প্রশ্নোত্তর হইতো, ভালো হইতো, দারুণ হইতো, কিন্তু আলোচনার ডাকটা তো দীর্ঘদিন ধরে চলছে, হয় নাই তো। সুতরাং লড়াই আমরা আছি, লড়াই যেমন ছিলাম থাকবো। তো আমাদের সামনে আমি যে বক্তব্যটা তুলে দিতে পারছি না, কেন না সেই মিউজিয়ামে কি ছিল না, ওইখানে যে ঢুকছে তারই কানটি মুলে দিচ্ছে। তাইলে জামাইকে কান মুলিছে, জামাই বলছে এই কথা, লজ্জার কথা তো কাউকে বলা যাবে না। তাইলে যাতে শালা শালি শ্বশুর শাশুড়ি সবাই কান মোলানি খায়, সেই মিউজিয়ামে এই জন্য সবাইকে কায়দা করে ঢুকাইছে। তেমনি আমাদের এই কুর্মীর যতগুলো সংগঠন ছিল, সেইখানে সেই মিউজিয়ামে ঢুকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কেউ কাকেও বলতে পারছে না। বাইরে আছে সবাই হাসছে, তেমনি আমিও হাসছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গৌরব।